তাসফিয়া বলল, হ্যাঁ অনেক। এই ভালোবাসার কথাটা যখনই তাসফিয়ার মুখ থেকে শুনি তখনই মনে হয় গোলাপ গাছের ফুলের কলিটা ঝরে পড়ে গেছে। তাসফিয়া বলল, কেন ওকে বেশি ভালোবাসি জানতে চাইবেন না? আমি বললাম, হ্যাঁ বলো। তাসফিয়া বলল, আমার বিয়ে হয়ে গেছে, তাও ও আমাকে ওর জীবনে পেতে যাচ্ছে। আমি বললাম, তা ভালো, আচ্ছা তুমি শুয়ে থাকো, ডাক্তারের কাছ থেকে আসছি। আমি ডাক্তারের কাছে এসে ডাক্তারকে বলে তাসফিয়াকে রিল্যাক্স করিয়ে নিলাম। তাসফিয়া বলল, কি এখন আমরা যেতে পারবো বাসায়? আমি বললাম, হ্যাঁ পারবে, আসো। তাসফিয়াকে সাথে করে নিয়ে গাড়িতে নিয়ে বসাইছি। তাসফিয়া গাড়িতে উঠে আমার বাম হাতটা ধরে ঘুমিয়ে পড়ছে। আমি বললাম, ঠিক আছে ঘুমাও তাসফিয়া, আর যদি তুমি চোখ খুলে দেখতে আমি এই দুনিয়াতে নেই তাহলে হয়তো তুমি ইমরানকে নিয়ে অনেক সুখে শান্তিতে থাকতে পারতে। তাসফিয়া ঘুমাচ্ছে। আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে বাড়িতে এসেছি। গাড়িটা থামিয়ে তাসফিয়াকে ডাক দিতে যাব, ঠিক তখনও লক্ষ্য করলাম তাসফিয়া ঠিক ঘুমিয়ে আছে। এমনিতেই অসুস্থ আর শরীরটাও অনেক দুর্বল, তাই ওকে আর ডাক দিলাম না। কুলে করে বাসার ভিতরে নিয়ে গেলাম আর নিজের রুমে নিয়ে এসে খাটের উপরে শুইয়ে দিয়েছি। আমি হাত মুখ ধুয়ে এসে তাসফিয়ার পাশে শুয়ে পড়ছি। আর কখন যে ঘুমিয়ে পড়ছি তা নিজেও জানি না। সকালে ঘুম ভাঙছে কারো স্পর্শে। চোখ খুলে দেখি তাসফিয়া আমার বুকের উপরে মাথা রেখে আমাকে জড়িয়ে ঘুমাচ্ছে। আমি ওর চুলগুলো সরিয়ে ওর মুখটা বের করেছি। তখনই তাসফিয়া চোখ মেলে দেখে আমার বুকের উপরে শুয়ে আছে। তখন নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে একদম দাঁড়িয়ে গেছে। তখন তাসফিয়া বলল, ছি ছি, আপনি এতটা খারাপ? আমি আপনাকে কতটা বিশ্বাস করতাম, আর আপনি ছি ছি, আমার লজ্জা হচ্ছে। আমি বললাম, ছিছি করছো কেন? তাসফিয়া বলল, আমার নিজের উপর এতটা রাগ আর ঘৃণা হচ্ছে যে আমি আপনার মতো একটা মানুষকে বিশ্বাস করছি। আমি বললাম, তোমার কি হয়েছে সেটা বলবে? তখনই ঠাস করে তাসফিয়া আমাকে একটা থাপ্পড় মারলো আর বলল, আমাকে জড়িয়ে ধরার সাহস তোর কি করে হই? তাসফিয়া আমাকে থাপ্পড় দেবে সেটা আমি কল্পনাও করতে পারি না। তখন তাসফিয়া বলতে লাগলো, এই কয়দিন কিনা আপনার সাথে হেসে হেসে কথা বললাম আর আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে জড়িয়ে ধরছেন। আমি বললাম, তোমার সাহস দেখে আমি বাঁচি না, তুমি কোন সাহসে আমাকে থাপ্পড় মারলাম? তাসফিয়া বলল, এখন তো থাপ্পড় দিয়েছি, আমার উচিত ছিল আপনাকে আরো কয়টা থাপ্পড় দিতে। আজকের পর থেকে যদি দেখি আপনি ভুল করেও আমাকে স্পর্শ করছেন তাহলে আপনার খবর আছে, বলে দিলাম। আমি বললাম, তোমাকে স্পর্শ করব? আমার মাথা খারাপ? মনের ভিতরে কষ্টগুলো চাপা রেখেও আজকে আমি হাসছি। আমার সামনে যদি তুমি মরেও যাও তাহলে তোমাকে স্পর্শ করব না। আজকের পর থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো করে থাকবো, সরো এখান থেকে। তাসফিয়া বলল, কথাটা যেন মনে থাকে। আমি বললাম, হ্যাঁ থাকবে। আমি উঠে শাওয়ার নিতে আসলাম। শাওয়ার শেষ করে দেখি তাসফিয়া সাজুগুজু করছে। আমি তাকে দেখেও না দেখার বান করে সেখান থেকে চলে এসেছি। নাস্তা করে অফিসে সোজা চলে এসেছি। অফিস শেষ করে তাসফিয়ার রিপোর্টগুলো আনতে হাসপাতালে গেছি। ডাক্তারের কাছে রিপোর্ট চাইতেই ডাক্তার বলল তাসফিয়া নিজে এসে রিপোর্টগুলো নিয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে। বাড়িতে এসে তাসফিয়ার সাথে তেমন কথা বলি না। বাড়ির কাজ আর অফিসের কাজে অনেকটাই মনোযোগী হয়ে গেলাম, ঠিক আগের মতো। দেখতে দেখতে 4টা মাস কেটে গেছে। এখন তাসফিয়া আমার সাথে কথা বলতে চাই, কিন্তু আমি বলি না। রাতে অফিস শেষ করে বাড়িতে আসতেই আম্মু বলে, তোর আপু অনেকদিন ধরে বলতেছে ওদের বাসায় যেতে, তাই আমি আর তোর আব্বু আগামীকাল সকালে যাব। তুই তাসফিয়াকে দেখে রাখিস, কেমন? আমি বললাম, ঠিক আছে। রুমে এসে দেখি তাসফিয়া সাজতেছে। আমাকে দেখে বলে, আমাকে একটা উপকার করতে হবে। আমি শুনেও না শোনার বান করে শাওয়ার নিতে চলে এসেছি। আর তাসফিয়া বলেই চলছে, কানে কি কথা যাচ্ছে না? আমি আপনাকে কি বলছি? আমাকে একটা উপকার করতে হবে, মানে আমাকে নিয়ে বাসার বাইরে যেতে হবে। আমি বললাম, তোমার সমস্যা কি? কেন চিল্লাচ্ছ? তাসফিয়া বলল, আপনি তো দেখছি আমার সাথে কথা বলতে চান না। এই 4 মাসে 10টা কথাও বলেননি। আমি বললাম, আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। তাসফিয়া বলল, আমার একটা বান্ধবীর আজকে গায়ে হলুদ, আমাকে যেতে বলছে। আপনি আমাকে একটু সাথে করে নিয়ে যাবেন প্লিজ, আমাকে নিয়ে চলেন। আমি বললাম, ঠিক আছে। তাসফিয়াকে নিয়ে ওর বান্ধবীর বাড়িতে এসেছি। আর তাসফিয়াকে বললাম, তুমি ভিতরে যাও, আমি বাহিরে আছি, আর তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি আমাকে কল কইরো। তাসফিয়া বলল, আপনি চলেন না আমার সাথে? আমি বললাম, যদি তোমার বান্ধবীরা জিজ্ঞাসা করে আমি তোমার কি হই তাহলে কি বলবে? তাসফিয়া বলল, কাজিন লাগেন, এটা বলে দেব। তাসফিয়া তখন জোর করে আমাকে ভিতরে নিয়ে গেল। আর অনেকেই জিজ্ঞাসা করছে যে আমি ওর কি হই। ও বলল, কাজিন। এটা বলে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তখনই কেউ একজন বলে ওঠে, তোর স্বামীকে তুই কাজিন কেন বলতেছিস? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই পার্টটা এখানে সমাপ্ত করলাম। পরের পার্টের জন্য অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও। তো ভালো থাইকো, নিজেকেও খেয়াল রাখো। আল্লাহ হাফেজ। স্বামীকে কাজিন বলতে লজ্জা করছে না? তাসফিয়া, তুই কেমন মেয়ে, নিজের স্বামীকে বান্ধবীদের সাথে কাজিন বলে পরিচয় দিতেছিস? আচ্ছা, তুই বড় হবি কবে? নিজের স্বামীকে মেয়েরা
যেখানে কিনা তার সব বান্ধবীদের সাথে গর্ব করে পরিচয় করিয়ে দেই, যাতে কোনো বান্ধবীর সাথে রিলেশনে না জড়াতে পারে। আমি ওনার কথাগুলো শুনে থমকে গেছি। তাসফিয়া ভয়ে ভয়ে কাঁপছে শুধু। তাসফিয়া আমার বুকের মাঝে ওর মুখটা লুকিয়ে নিয়েছে, আর উনি তাসফিয়াকে মন মতো বলতেছে। তাসফিয়া বলল, খালামণি তুমি এখানে? আমি দুষ্টামি করছিলাম সৌরভের সাথে, তুমি সৌরভকে জিজ্ঞাসা করো, বিশ্বাস না হলে। আমি বললাম, হ্যাঁ আন্টি, ও দুষ্টামি করছে, কিন্তু আপনি এখানে? খালামণি বলল, রাবেয়ার আম্মু আর আমি একই অফিসে কাজ করি, আমি তোর আব্বুকে সব বলবো। দিন দিন বাচ্চাদের মতো হয়ে যাচ্ছিস। তাসফিয়া বলল, খালামণি ভুলেও আব্বুকে বলিও না, তোমার দুইটা পায়ে পড়ি। খালামণি বলল, আর সৌরভ তুমি কেমন? তোমাকে সবার সামনে কাজিন বলতেছে, তুমি দাঁত কেলিয়ে হাসতেছ। আচ্ছা, তোমাদের মাঝে সম্পর্কের কোনো ঝামেলা হয়েছে নাকি? আমি বললাম, আন্টি আপনি কি যে বলেন, তাসফিয়া আমাকে অনেক ভালোবাসে, আমরা হলাম পৃথিবীর সবচেয়ে বেস্ট স্বামী স্ত্রী। আন্টি তাসফিয়ার বাড়িতে কাউকে কোনো কিছু বলার দরকার নেই, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আন্টি বলল, ঠিক আছে তাসফিয়া, তোর ভাগ্য অনেক ভালো যে সৌরভের মতো একটা বর তোর কপালে জুড়ছে। শুন, স্বামীকে শাড়ির আসলে বেঁধে রাখতে হই, আর যদি এই বাঁধনটা একবার ছেড়ে দিস তাহলে সহজে আর জোড়া লাগবে না। তাসফিয়া বলল, ঠিক আছে। খালামণি বলল, কি ঠিক আছে? তাসফিয়া বলল, আপনি যা বলছেন